ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও কেপির 2024-এ পরীক্ষা দেবে, তোমাদের প্রস্তুতির কথা মাথায় রেখে আমি আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন পরীক্ষা 2018 সালে যেটা হয়েছিল সেই প্রশ্নপত্রটির জেনারেল স্ট্র্যাটেজি বিষয়টি আজকে আলোচনা করব। এই পরীক্ষাটা হয়েছিল 30/6/2019 তারিখে। চলো প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। দেখো, প্রথম প্রশ্ন বলছে নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এখানে প্রোলগ আছে, কোবল আছে, ম্যাকিনটশ আছে, ফরটার্ন আছে। তো এখানে দেখো, এই যে ম্যাকিনটশটা দেখছো তোমরা, এই ম্যাকিনটশটা হচ্ছে একটা বাণিজ্যিকভাবে ব্যবহার করা পার্সোনাল কম্পিউটার। এটা ম্যাকিনটশটা একটা পার্সোনাল কম্পিউটার। বাকি এই যে প্রোলগ দেখতে পাচ্ছ, কোবল, ফটান, এগুলো সব কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাকি তোমাদের ডিটেলসে যা জানার তোমরা এটা পজ করে দেখে নাও। পরের প্রশ্ন দেখি, কেলভিন কিসের একক? এটা আমি এর আগে প্রায় প্রতিটা ভিডিওতেই বলেছি। এগুলো রেগুলার ভিভিআই কোশ্চেন, এগুলো পরীক্ষাতে আসেই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। ঠিক আছে, কেলভিন কিসের একক? আগেই বলেছি আমি, এসআই এবং সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন। বাকিগুলো তাপের একক ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে জুল। ঠিক আছে, এটা কিলোগ্রাম, গ্রাম, এটা ভর, ভর মাপা হয়। ঠিক আছে, কম্পন একক হার্জ। ঠিক আছে, এইচ হার্জ কম্পন একক। চলো পরের প্রশ্ন দেখি, নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়, এটা সঠিক উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তি। ঠিক আছে, এটা সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা পজ করে এটা পড়তে পারো। আমি যদি এগুলো পুরো ডিটেলসে বলি আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তাই তোমাদের যাদের পড়ার ইচ্ছে তোমরা পজ করে একটু পড়ে নেবে। যেমন নোবেল পুরস্কার দেওয়া হয়, ঠিক একই রকম ভারতে এটি দেওয়া হয়। ঠিক আছে, এটা বিজ্ঞানের, সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে, এবং মেডিকেলও সাথে আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি, ভারতবর্ষে কোন রাজ্য ফণী সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? এটা যেহেতু 2018 সালের প্রশ্ন ছিল, তখন ফণী ঝড় হয়েছিল, এই জন্য প্রশ্নটা পড়েছিল। এটা উড়িষ্যাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল। পরের প্রশ্ন দেখি, ভারতবর্ষে কোন রাজ্য সম্প্রতি হনুমানকে ক্ষতিকর পশু বলে ঘোষণা করেছে? এটা সে সময় ক্ষতিকর পশু বলে ঘোষণা করেছিল হিমাচল প্রদেশ। ঠিক আছে, এর আগে 2017 সালে এরা ঘোষণা করেছিল, পরবর্তীকালে 1 বছর আবার এক্সটেন্ড করে হিমাচল প্রদেশ। ক্ষতিকর পশু কেন বলা হয়? কারণ খাদ্যশস্যের উপর আক্রমণ করত। ঠিক আছে, খাদ্যশস্যের উপর হনুমানের আক্রমণ বেড়ে গিয়েছিল এবং মানুষের হার্মফুল এফেক্ট পড়তো মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি কি আছে, নিম্নের কোনটি খারিফ শস্য? এখানে গম আছে, আলু আছে, শসা আছে, পাট আছে। দেখো, গমটা তো রবি শস্য, তোমরা সবাই জানো, গম এবং আলু। ঠিক আছে, আমি এর আগে খারিফ শস্য সব বলেছি। এগুলো এগুলো একটা পড়েই, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর শসাটা হচ্ছে, শসা লাগানো হয়, শসা জায়েদ শস্য, শসাটা জায়েদ শস্য। এটা, এই দুটো হচ্ছে রবি শস্য, এটা আর এটা। আর শসা হচ্ছে জায়েদ শস্য, পাট হচ্ছে এখানে খারিফ শস্য। ঠিক আছে, পাট খারিফ শস্য কাকে বলে আমি এর আগে বলেছি। খারিফ শস্য যেটা মনসুন সিজনে লাগানো হয়, জুট ফার্মিং ইন মনসুন, এখান থেকে লাগানো হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতাতে কোনটা ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতায় ব্যবহার ছিল কপার, লেড, গোল্ড, ব্রোঞ্জ এবং সিলভার। কপার ছিল, লেড ছিল অর্থাৎ সীসা ছিল, গোল্ড অর্থাৎ সোনা ছিল, ব্রোঞ্জ, ব্রোঞ্জ ছিল, এবং সিলভারও ছিল। কি ব্যবহার ছিল না? লোহার ব্যবহারটা ছিল না সিন্ধু সভ্যতাতে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রায় আমার লাইভ করা নানা রকম পরীক্ষায় আমি এই প্রশ্নটা পেয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 42তম এই সংবিধান, এটা কি কারণে বিখ্যাত? এটা হচ্ছে এমার্জেন্সির সময় কি করা হয়েছিল, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ক্ষমতাকে হ্রাস করে দেওয়া হয়েছিল। 42তম সংবিধান সংশোধন হচ্ছে 1976 সালে। 44তম সংবিধান হচ্ছে 1978 সালে। এটা মনে রাখার কৌশল এরকম, 44 আছে মানে 4+4, মানে লাস্টে হবে 8। ঠিক আছে, এটা লাস্টে 8, আর এটা 4+2, 4+2 মানে লাস্টে হবে 6। ঠিক আছে, এটা মনে রাখার কৌশল। 42তম সংবিধান সংশোধন যেটা এমার্জেন্সির সময় লাগু হয়, মানে সংশোধন করা হয়, কি 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 কারণে? এটাকে মিনি সংবিধানও বলা হয়। ঠিক আছে, এটা পড়তে পারে, মনে রাখবে। 42তম সংবিধান সংশোধনকে মিনি সংবিধানও বলা হয়, মিনি সংবিধান। ঠিক আছে, কেন বলা হয়? কারণ অনেক পরিবর্তন আনা হয়েছিল।
সে সময় পুরো সে স্ট্রাকচারটাকে পাল্টানোর চেষ্টা করা হয়েছিল। হাইকোর্ট সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাস করে দেওয়া হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরবর্তীকালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই 42তম সংবিধান সংশোধনের যেগুলো পরিবর্তন করে সেগুলো সংবিধান সংশোধন করার যে রীতিগুলো সেগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এই 44তম এই সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, এছাড়াও এই 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার যে মৌলিক অধিকার এটাও বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, সম্পত্তির অধিকার এতদিন মৌলিক অধিকার ছিল, কিন্তু সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার থেকে বাদ যায়। সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার থেকে বাদ যায় এই 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, 61তম এটা তোমরা কোশ্চেনে আছে। আর 73তমটা কি? 73তমের মাধ্যমে এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থা করা হয়। ত্রিস্তরীয় পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়। পঞ্চায়েত গঠনের কথা বলা হয়, এটা 1992-তে হয়েছিল। ঠিক আছে, 1992-তে। চলো পরের প্রশ্ন দেখি। নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজান। হ্যাঁ দেখো এখানে কি আছে, স্বদেশী আন্দোলন হচ্ছে 1906-তে। 1906 বঙ্গভঙ্গ যখন হয়েছিল তারপর থেকে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। ঠিক আছে, খিলাফত আন্দোলন কত? খিলাফত আন্দোলন হচ্ছে 1919-এ। 1919-এ খলিফা উচ্ছেদের কারণে প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা কি করে, অটোমান এম্পায়ারকে ভেঙে দেয়। তার ফলে অটোমান এম্পায়ারের যে খলিফা ছিল, খলিফার অবসান ঘটে। তার বিরুদ্ধে ছিল খিলাফত আন্দোলন, যেটা পুরো বিশ্বে ছড়িয়েছিল, মুসলিমরা এই আন্দোলনটা করেছিল। আর স্বদেশী আন্দোলন হচ্ছে স্বদেশী জিনিসপত্র ব্যবহার করার নিয়ে। ঠিক আছে, যখন বঙ্গভঙ্গ হয়। আর হোম রুল আন্দোলন, হোম রুল আন্দোলন হচ্ছে 1916 সালে হোম রুল আন্দোলন। এটা ইনি বালগঙ্গাধর তিলক ইনি বেশান্তের সময় বিখ্যাত ছিল। এটা হোম রুল আন্দোলনের উদ্দেশ্যে কী ছিল, যে ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দিতে হবে, অর্থাৎ স্বায়ত্ত, যেমন কানাডা এবং অস্ট্রেলিয়াতে ব্রিটিশরা শাসন করতো কিন্তু স্বায়ত্ত শাসন ছিল, ঠিক সেরকম দেওয়ার জন্য একটা আন্দোলন ছিল। আর আইন অমান্য আন্দোলন ছিল 1930-এ। আইন অমান্য আন্দোলন 1930 থেকে 34 পর্যন্ত চলেছিল। 1930 থেকে 34 পর্যন্ত চলেছিল। ঠিক আছে, এটা নেতৃত্ব কে করেন? আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব করেন মহাত্মা গান্ধী। ঠিক আছে, তাহলে যদি ডেট অনুযায়ী সাজাই, প্রথমে কি হবে? 1906, অর্থাৎ 1 হবে প্রথমে। আর এখানে দেখো 1 একটাই আছে, এটাই হয়ে যাবে, বিয়েরটা অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখি। হিমোগ্লোবিন আয়রন, অর্থাৎ হিমোগ্লোবিনের মধ্যে কি আছে? আয়রন আছে, Fe আছে। ক্লোরোফিলের মধ্যে কি আছে? ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম আছে। ঠিক আছে, ক্লোরোফিলের মধ্যে এছাড়াও আছে Fe আছে। ঠিক আছে, কার্বনও আছে ক্লোরোফিলের মধ্যে। ঠিক আছে, আর ম্যাগনেসিয়ামও আছে, Mg, সংকেতটা Mg। পরের প্রশ্ন দেখি। রাহি স্বর্ণবাদ কোন ক্লাসের সাথে যুক্ত? রাহি স্বর্ণবাদ শুটিং এর সাথে যুক্ত। পরের প্রশ্ন দেখি। দার্শনিকের উল, দার্শনিকের উল কাকে বলে? দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে। জেডেনও বা জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। এটা যখন পোড়ানো হতো, বাতাসের সঙ্গে যখন সংস্পর্শ হতো, সংস্পর্শের ফলে এটা উলের মতো লাস্টে পড়ে থাকতো, এই কারণে। এটা পড়ে নেবে একটু তোমরা। পরের প্রশ্ন দেখি। আগা খান কাপ কোন ক্লাসের সাথে যুক্ত? আগা খান কাপ হচ্ছে এটা হকি ক্লাসের সাথে যুক্ত। ফ্রিডম বিহাইন্ড বার্স কার লেখা? ফ্রিডম বিহাইন্ড বার্স এখানে এটা কিরণ বেদীর লেখা। ঠিক আছে, কিরণ বেদী হচ্ছেন প্রথম মহিলা আইপিএস। এটাও একটা পরীক্ষার প্রশ্ন, প্রথম মহিলা আইপিএস কিরণ বেদী। তার লেখা হচ্ছে ফ্রিডম বিহাইন্ড বার্স। এটা কি কি ক্ষেত্রে লেখা? ইনি যখন তিহার জেলের আইজি ছিলেন, তখন সেখানের পরিবেশ সম্পর্কে, সেখানে তার যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্সটা তিনি এই বইতে লিখেছেন। পরের প্রশ্ন দেখি। পৃথিবীর উচ্চতম মালভূমি কি? আমরা যখন এই পরীক্ষাটা দিয়েছিলাম তখন এটা একটা বিতর্কের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। ঠিক আছে, সবাই বিতর্ক করছিল এটা তিব্বত মালভূমি হবে না পামির মালভূমি হবে সে নিয়ে। আমরা সে সময় অনেক রিসার্চ করেছি, অনেক জানাজানি করেছি সবার কাছ থেকে। পরবর্তীকালে আমি এখনো আবার দেখেছি ভালো করে, আমার যতটুকু এটা মনে হয়েছে পৃথিবীর উচ্চতম মালভূমি পামির মালভূমি হবে। ঠিক আছে, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। ঠিক আছে, পৃথিবীর ছাদ পামির মালভূমিকে বলা হয়। কেন বলা হয় সেটা বলছি তোমাদের। দেখো, পামির মালভূমির উচ্চতা হচ্ছে তোমাদের 7,649 মিটার।
ঠিক আছে। কিন্তু তিব্বত মালভূমির উচ্চতা হচ্ছে 4500 মিটার এভারেজে। ঠিক আছে, তিব্বত মালভূমির উচ্চতা হচ্ছে 4500 মিটার, পামির মালভূমির উচ্চতা হচ্ছে 7649, অর্থাৎ পামির মালভূমি অনেক উচ্চতায় অবস্থিত। ঠিক আছে, পামির মালভূমি অনেকটা উঁচুতে অবস্থিত। আর এটা হচ্ছে তিব্বত মালভূমি, এটা পুরোটা তিব্বত মালভূমির অংশ। ঠিক আছে, এই জন্য কনফিউশনটা এখানে, পুরোটাই তিব্বত মালভূমির অংশ, পামিরটাও তিব্বত মালভূমির একটা অংশ আশেপাশে মিশে আছে সব। ঠিক আছে, এই কারণেই এটা বেশি সন্দেহজনক প্রশ্ন, বিতর্কিত প্রশ্ন, কিন্তু এটা সঠিক উত্তর, যেহেতু উচ্চতম জায়গায় আছে তাই সঠিক উত্তর এটাই হবে, পামির মালভূমি হবে। আর আমি বিভিন্ন জায়গায় যেটা দেখেছি, পামির মালভূমি ম্যাক্সিমাম জায়গায়, এক আধ জায়গায় তিব্বত মালভূমিটা কেন বলা আছে, কারণ এটা বড় মালভূমি। যদি বলতো যে পৃথিবীর বৃহত্তম মালভূমি, তাহলে কি হতো, পৃথিবীর বৃহত্তম মালভূমি যদি বলা হতো তাহলে তো তিব্বত মালভূমি। ঠিক আছে, আর যদি বলে পৃথিবীর উচ্চতম মালভূমি তাহলে হবে কিন্তু পামির মালভূমি, এটা সঠিক উত্তর হবে পামির মালভূমি। যদি ভারতের উচ্চতম বলে তখন কি হবে, ভারতের উচ্চতম বললে কি হবে, সেটা হবে লাদাখ। ঠিক আছে, ভারতের উচ্চতম লাদাখ এই জায়গাতেই অবস্থিত, পামির কাছাকাছি। ঠিক আছে, পামির আসল পামিরটা আছে এখানে তাজাকিস্তান এরিয়াতে আছে, তাজাকিস্তান আফগানিস্তান এরিয়াতে। ঠিক আছে, আর ভারতের বৃহত্তম মালভূমি কি, ডেকান মালভূমি। ভারতের বৃহত্তম মালভূমি হচ্ছে ডেকান মালভূমি। এগুলো হচ্ছে প্রশ্ন, এগুলো মনে রাখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রথম কুমারগুপ্তের আমলে তৈরি হয়েছিল। এখানে তোমাদের প্রশ্ন বলা আছে যে বিভিন্ন পরমাণু নিউটন সংখ্যা এক, কি বলা আছে, নিউটন সংখ্যা এক বলা আছে, অর্থাৎ নিউটন সংখ্যা এক এবং প্রোটন সংখ্যা মানেই পরমাণুর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কি ভিন্ন, অর্থাৎ কি পাচ্ছি এখান থেকে আমরা, নিউটন সংখ্যা এক এবং পারমাণবিক সংখ্যা যদি আলাদা হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় আইসোটোন। তাহলে সঠিক উত্তর কি হবে, আইসোটোন। চল পরের প্রশ্ন দেখি। সূর্যের শক্তির প্রধান উৎস কি? সূর্যের শক্তির প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম। উচ্চ চাপ ও তাপমাত্রায় ইলেকট্রন বার হয়ে নিউক্লিয়াস পৃথক হয়ে যায়, এর ফলে কি হয়, হাইড্রোজেন নিউক্লিয়াস একীভূত হয়ে সংযোজন প্রক্রিয়ায় হিলিয়াম পরমাণু গঠন করে। হাইড্রোজেনের নিউক্লিয়াস একীভূত হয়ে যায়, একে অপরের সাথে মিশে সংযোজন করে হিলিয়াম পরমাণু গঠন করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি আছে দেখি। জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? জার্মান সিলভার তৈরি করার জন্য প্রয়োজন তামা, দস্তা এবং নিকেল। ঠিক আছে, এটা সঠিক উত্তর এ, তামা, দস্তা, নিকেল 5:2:2 অনুপাতে। এটা হবে কি কাজে ব্যবহার করা হয়, নানা রকম সস্তার অলংকার এবং ছুরি কাছে তৈরিতে এবং রৌপ্য প্রলেপের বুনিয়াদ হিসেবে এটা ব্যবহার করা হয়। চলো পরের প্রশ্ন দেখি, এটা কমন প্রশ্ন, এটা পড়ে নানা রকম পরীক্ষাতে এটা এসছে। চলো, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইডগুলো দায়ী। নাইট্রোজেন অক্সাইড বলতে এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড, এছাড়াও NO আছে, N2 আছে। ঠিক আছে, এইসব NO হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এটি হচ্ছে নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন দেখি। ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কমন প্রশ্ন, WBতে অনেকবার এসছে। এটা ভারতের ম্যানচেস্টার কাকে বলে, আমি এর আগে পড়িয়েছি, আহমেদাবাদকে বলা হয়। ঠিক আছে, ম্যানচেস্টার শহরের মতো এখানে কাপড়ের যে এটা উৎপাদন সেই ভিত্তিতে বলা হয়। চলো পরের প্রশ্ন দেখি। সম্প্রতি সর্বপ্রথম ভারতবর্ষের কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট কেপি বোটকে কার্যে নিযুক্ত করা হয়েছে? এটা 2018 সালের প্রশ্ন, যেহেতু এটা তখন কেরালাতে এই কেপি বোটটা ইউজ করা হয়। কী কারণে, যখন কেউ আসবে থানাতে বা কোনো কাজে, যখন কেউ আসবে তার তথ্য যাচাই করা, তাকে নানা রকম কাজে সাহায্য করে, এবং কি যে এসেছিল তার পাস্ট রেকর্ডও সে রোবটটা রাখতে পারে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পৃথিবীর দীর্ঘতম নদী কি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে, তোমরা সবাই আশা করি পড়েছো ছোটবেলায়, নীল নদকে পৃথিবীর দীর্ঘতম নদী বলে। ঠিক আছে, নীল নদ, অ্যামাজন কিন্তু নয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। এখান থেকে ভিটামিন সি থেকে আরেকটা প্রশ্ন হামেশাই আসে, এ তাপের প্রভাবে কোন ভিটামিন নষ্ট হয়? তাপের প্রভাবে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো মনে রাখবি, যতগুলো বলছি পরীক্ষাতে আসে। তাপের প্রভাবে নষ্ট হয় ভিটামিন সি। ঠিক আছে, পরীক্ষাতে আসে তাপের প্রভাবে
নষ্ট হয়? কে নষ্ট হয়? ভিটামিন সি। চলো পরের প্রশ্ন দেখি। ভিটামিন এর রাতকানা রোগ, ঠিক আছে, ভিটামিন ডি রিকেটের জন্য এগুলো একটু একটু যে আমি করাবো, তোমাদের একটা একটা নিয়ে আসবো, ঠিক আছে, তখন তোমরা এগুলো ভালো করে বুঝতে পারবে। পরের প্রশ্ন দেখি। কোন নদীকে দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয়? আমাদের সময় ওরা যখন পরীক্ষা দিই যেসব প্রশ্নগুলো বিতর্কিত ছিল তার মধ্যে এটাও একটা বিতর্কিত প্রশ্ন ছিল। অনেকেই এটা নিয়ে বিতর্ক করছিল যে কাবেরী বা গোদাবরী, সেই নিয়ে বিতর্ক করছিল। আমরা কিন্তু পরবর্তীকালে এগুলো সার্চ করে যা পেয়েছি, দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু গোদাবরীকে বলা হয়, ঠিক আছে। কীরকম ভাবে? যেমন উত্তর ভারতের যেমন গঙ্গা বিশালতা এবং দৈর্ঘ্যতার দিক থেকে দৈর্ঘ্যের দিক থেকে গঙ্গাকে ধরা হয় ভারতের দীর্ঘতম নদী, ঠিক আছে, ঠিক একই রকমভাবে গোদাবরীও দক্ষিণের সবচেয়ে দীর্ঘতম নদী এবং বিশাল আকারের, ঠিক আছে, সেই হিসাবে দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু গোদাবরী। আবার কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা কেন বলা হয়? কারণ কাবেরী স্বচ্ছতা বা পবিত্রতার কারণে কাবেরীকে দক্ষিণের গঙ্গা বলা হয়, পবিত্রতার কারণে, ঠিক আছে। দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী, কাবেরী হচ্ছে দক্ষিণ গঙ্গা। চলো পরের প্রশ্ন দেখি। বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ হচ্ছে 78.09%, আর 20% বা 21% হচ্ছে অক্সিজেন পরিমাণ, এটা হচ্ছে CO2 পরিমাণ 0.04 বা 0.03, ঠিক আছে। আজকে এ কটাই প্রশ্ন ছিল, জিকে পার্টটি আমরা আলোচনা করলাম। এই পরীক্ষাটি আমার লাইফে গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। তোমরা রেগুলার হার্ড ওয়ার্ক করে যাও, আমার সাথে চ্যানেলটির সাথে লেগে থাকো। আমি রেগুলার তোমাদের গাইড করছি। তোমাদের জিকে পার্টটি আমি তোমাদের পুরোপুরিভাবে আলোচনা করে দেবো। তোমাদের যতটা প্রয়োজন জিকের বিষয়ে আমি তোমাদের হেল্প করব। এমনকি জিকের যে 25 নাম্বার আমি যেসব ভিডিওগুলো করিয়ে যাচ্ছি তোমরা ফলো করো, দেখে নেবে পাও কি না, পরবর্তীকালে তোমরা জানাবে, ঠিক আছে। আজকে এ পর্যন্তই। পরবর্তীকালে আমরা পরের যে ভিডিওটা নিয়ে আসবো 2018 সালের যে লেডি কনস্টেবল প্রিলি এক্সাম হয়েছিল, সেই প্রিলির জেনারেল স্ট্র্যাটেজিগুলো নিয়ে আসবো পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ।